রাজ্যের আরও এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টে। হুগলিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ। 2010 সালে তৃণমূল কর্মী রবিন ঘোষকে গুলি করে খুন করার ঘটনা ঘটে। এই তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ ওঠে জঙ্গিপাড়া থানা তৎকালীন ওসির বিরুদ্ধে। জঙ্গিপাড়া থানা তৎকালীন ওসি তাপসব্রতী চক্রবর্তীর বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। স্কুল নির্বাচনের সময় সিপিএম কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। প্রসাদপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের সময় এই খুনের অভিযোগ। দীর্ঘদিন ধরে সিআইডি তদন্ত চললেও কোনো অগ্রগতি নেই, দাবি নিহতের পরিবারের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে তৃণমূল কর্মী রবিন ঘোষ, যাকে 2010 সালে গুলি করে খুন করার ঘটনা হয়, জাঙ্গিপাড়া থানা তৎকালীন ওসির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। জাঙ্গিপাড়া থানা তৎকালীন ওসি ছিলেন তাপসব্রতী চক্রবর্তী এবং সেই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত। ওই ভোটের এতে গেছে, গিয়ে তাপসব্রতী চক্রবর্তী ওনাকে গুলি করেন। গুলি করতে ওকে গাড়ি করে তুলে নিয়ে চলে যায় শ্রীরামপুর। আগে জাঙ্গিপাড়া থানায় নিয়ে গেছে, নিয়ে গিয়ে তারপরে শ্রীরামপুর ওকে পার্টির লোক আর পুলিশ থানায় পুলিশ এতে নিয়ে চলে যায়। চাই বিচার চাই। এতদিন তো হচ্ছিল, ঝুলেছিল মামলাটা। এতদিন ঝুলেছিল, কি করবো আমরা বিচার অনেক দিন থেকেই চাইছি। আমরা একদম তাপসব্রতী চক্রবর্তী ওনার বিরুদ্ধেই করেছিলাম, গুলিটা তো ওই চালিয়েছে। তার সঙ্গে এবার সিপিএন এর হারমাতগুলো ছিল। আমাদের মূল অভিযোগ ছিল তাপসব্রতী চক্রবর্তী, উনি সিপিএন এর হারমাত ঘরে নিয়ে এসে নিজেই গুলি চালায়, মানে অভিযোগটা ওনার ওপরই আমাদের ছিল। বলুন সিবিআই বলুন, আমাদের বিচারটা চাই যে তাপসব্রতী চক্রবর্তীর সাজাটা হোক। 2010 সালে হুগলিতে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ, যে ঘটনায় মূল অভিযোগ ওঠে জাঙ্গিপাড়া থানা তৎকালীন ওসির বিরুদ্ধে, আর তার বিরুদ্ধেই সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত। এই নিয়ে সিপিএম সাংসদ ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন তারা কোনো ঘটনায় ঠিকমতো তদন্ত করছেন না। এটা লক্ষ্য করুন যে তৃণমূল কর্মী খুন হয়েছিল 2011-র পর তৃণমূল ক্ষমতা আসায় সিআইডি তদন্ত করছিল, সেই তদন্তের পরিণতি এইটা। অর্থাৎ যে তৃণমূল কর্মী খুন হয়েছিল সে নিশ্চয়ই শাসকের খুব নিবিড় কাছের লোক নয়, তাই তার তদন্তের ক্ষেত্রে এই গাফিলতি হচ্ছে। একেবারেই অন্যতম গুরুত্বপূর্ণ খবর, কেননা নবম, দশম, একাদশ, দ্বাদশের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার সময় বাড়ালো সর্বোচ্চ আদালত, এবং সেটা বাড়িয়ে হলো অর্থাৎ 31শে ডিসেম্বরের পরিবর্তে 31শে অগস্ট। 31শে অগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন যোগ্য চাকরিহারারা। 2025-এর 31শে ডিসেম্বরের বদলে সময়সীমা বেড়ে 2026-এর 31শে অগস্ট। 8 মাস বাড়ল নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা। 31শে অগস্ট পর্যন্ত সবেতন চাকরি করতে পারবেন যোগ্য চাকরিহারারা। 31শে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের লাস্ট গাইডলাইন্স ছিল। আমরাও জানতাম যে এসএসসির পক্ষে সেটা সম্ভব করা, মানে শেষ করা সম্ভব নয়, তার জন্য এসএসসিকে যেতেই হবে এক্সটেনশনের জন্য। কিন্তু আমরা একটু আশঙ্কিত ছিলাম যে কি হবে, আসলে আদৌ এক্সটেনশন দেবে কিনা, কোর্টের মর্জির উপর ডিপেন্ড করছে সব কিছু। তার জন্য আমরাও লয়ার দিয়েছিলাম এবং সেটা এক্সটেনশন হয়েছে। তো তার জন্য স্বাভাবিকভাবে একটু স্বস্তি, কারণ হচ্ছে যদি 31শে ডিসেম্বরের মধ্যে শেষও হলো না, আবার সব কিছু আটকেও গেল, তো সেক্ষেত্রে একটা বড় সংখ্যক শিক্ষক শিক্ষিকা যারা সম্পূর্ণ নিরপরাধ হওয়ার পরেও চাকরি হারিয়েছে, তারা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতো এবং তাদের খুবই ক্ষতিগ্রস্ত তার জায়গা যেত। কারণ আমরাও চেয়েছিলাম যাতে এক্সটেনশন হয় এবং আমরাও লয়ার দিয়েছিলাম, তো এক্সটেনশনটা হয়েছে, এটাকে আমরা পজিটিভলি নিচ্ছি। এখনো সুযোগ আছে, যারা যোগ্য শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষিকা আছে এসএসসি 2016 প্যানেল, তাদের যোগ্য তালিকাটা এখনও কান ধরে কলকাতা হাইকোর্টে মামলা চলছে, সেখানে প্রকাশ করলে তারা সেই তালিকা অ্যাপ্রুভ করে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেবে, সবার চাকরি ফিরে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী চান কেবলমাত্র অযোগ্য যারা টাকা দিয়েছে, যারা ঘুষ দিয়েছে, তাদেরকে বাঁচাতে হবে। 1806 জন কি অযোগ্য শিক্ষকদের তালিকা, জনগণের করের টাকা
এই অযোগ্য শিক্ষকদের দেওয়া হয়েছে। আমি বিচারকদের অনুরোধ করব, সুপ্রিম কোর্ট হাইকোর্ট, যে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শতপ্রণোদিতভাবে ব্যবস্থা নিন। জনগণের করের টাকা খরচা করে তিনি এদেরকে বেতন দিয়েছেন, কেন চাকরি চুরির দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হবে না? দেখুন, 8 মাসের এক্সটেনশন এরা যে প্রসেসের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে SLST 2, তার জন্য প্রয়োজন ছিল, এবং এটা যে হবে আমরা জানি। ফ্রেশ সিলেকশন অ্যাফোরসেট পোস্ট, অর্থাৎ 2016 প্যানেলের যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিতে ফ্রেশ সিলেকশন লিখে নিয়ে আসলো, ফ্রেশ রিক্রুটমেন্ট নিতে পারলো না টাইমের মধ্যে। এই যত প্রক্রিয়া কেবলমাত্র অযোগ্যদের বাঁচাও, নিজেদের গদি বাঁচাও, চাকরি চুরির দুর্নীতি কোনো মিলিয়ে দাও। এখন ভোট আসছে 26 সালের, মিলিয়ে দাও, গুলিয়ে দাও। ওদের চাকরি দরকার নাই, কারণ মুখ্যমন্ত্রী শিক্ষকদের চাকরি দিতে চান না। তিনি সেই টাকা দিয়ে খেলা করবেন, মেলা করবেন, দান খয়রাতি করবেন, ভিক্ষা দেবেন, আর যোগ্য শিক্ষকদের মারবেন। কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যারা অযোগ্য তাদের বেতন ফেরত দেওয়ার কথা, এখনো পর্যন্ত বেতন ফেরত দিয়েছে? অর্থাৎ চাকরিহারারা প্রশ্ন তুলছেন, সাময়িক স্বস্তি নয়, দীর্ঘস্থায়ী সমাধান চাই, এবং সেটা একমাত্র করতে পারে রাজ্য সরকার এবং SSC। যোগ্য চাকরিহারারা তারা কি বলছে দেখুন। এত কিছু অনিশ্চয়তার মধ্যে আজকে সুপ্রিম কোর্টে ওই 17 এপ্রিল MA এক্সটেনশনের কেস উঠেছিল, এবং যার জন্য 8 মাস মানে 31 আগস্ট পর্যন্ত এক্সটেনশন যোগ্য শিক্ষক শিক্ষিকারা পেয়েছেন। তারা আগামী দিনে এখনও স্কুলে যেতে পারবে। ধন্যবাদ বোর্ড, SSC এবং পর্ষদকে, ধন্যবাদ সুপ্রিম কোর্টকে, যে বিমর্ষ রোগী, মৃত্যু পথযাত্রী, তাদেরকে একটুখানি মেডিসিন দেওয়ার জন্য। এখন মূল লক্ষ্য, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা হয়েও মানসিক দুশ্চিন্তা নিয়ে যারা পরীক্ষা বসে উত্তীর্ণ হতে পারলেন না, তাদের কথা অবশ্যই সরকার এবং কোর্ট ভাববে। কারণ আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের হয়ে যেমন লড়াই চালাচ্ছিলাম সেরকম চলবে, যতক্ষণ না প্রতিটি যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। 31 অগস্ট 2026 অবধি আমরা সকলেই স্কুল যাব এবং বেতন পাবো, এই খবরটি আমাদের কাছে সাময়িক স্বস্তি এনেছে, কিন্তু এটি কখনোই একটা পূর্ণাঙ্গ সমাধান হতে পারে না। আজকে আমাদের যে এই ডামাডোল অবস্থা, এই অনিশ্চয়তা, তার একমাত্র দায়ী প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণেই 2016 প্যানেলটি আজকে বাতিল বলে গণ্য করা হয়েছে। কমিশন বা রাজ্য সরকার নির্ধারিত সময়ের মধ্যে তাদের এই নিয়োগ সম্পূর্ণ করতে না পারেন, তাদের জন্য যদি পর্যাপ্ত কিছু সময় লাগে, তাহলে অবশ্যই তারা সেই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন, এবং সুপ্রিম কোর্ট মানবিক দিক বিবেচনা করে সে রায় দেবেন। এটা আমাদের কাছে অত্যন্ত প্রত্যাশিত ছিল। কিন্তু আজকে আমরা একটা বিষয় দেখলাম, বিকাশ ভট্টাচার্য মহাশয় আজকে আবারও যোগ্য শিক্ষকদের যেভাবে টেন্টেড বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক, এবং একরাশ হতাশা করুণা ছাড়া আমাদের কিছু বলার নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।